20 দিন আগের ঘটনা। ফ্ল্যাশব্যাক। আলভি ল্যাপটপে একটা ইম্পর্ট্যান্ট কাজ করছিল, তখনই তার ফোনে একটা আননোন জিমেইল থেকে মেইল আসে। মেইলটা ওপেন করতেই স্ক্রিনে ভেসে ওঠে, তোমার বউ আর তোমার সম্পর্কে অনেক গোপন তথ্য আমার কাছে আছে। আমি সব জানি তোমাদের ব্যাপারে, কিন্তু তোমার কি মনে হয় আমি সব জেনে চুপচাপ বসে থাকব? একদমই না। আগামী 1 ঘন্টার মধ্যে আমার দেয়া অ্যাকাউন্টে 20 লাখ টাকা ট্রান্সফার করে না দিলে তোমার বউয়ের লিঙ্ক ভাইরাল হবে। আলভি বেশ কিছুক্ষণ মেইলটার দিকে তাকিয়ে থেকে পুরোপুরিভাবে ইগনোর করল। কিন্তু 1 ঘন্টা যেতেই আবার আরেকটা মেইল আসে। সেটা ওপেন করতেই একটা লিঙ্ক ভেসে ওঠে। আলভি কৌতূহলবশত লিঙ্কে ক্লিক করতেই যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ভিডিওটা দেখে তার চোয়াল শক্ত হয়ে এলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। স্ক্রিনে দেখা যাচ্ছে সেদিন তিশার মেহেন্দির অনুষ্ঠানের রাতের বদ্ধ রুমটার দৃশ্য, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে অলির সাথে আলভি জোরাজুরি করার চেষ্টা করছে। ভিডিওটা বেশি লম্বা ছিল না, শুধু 1.5 মিনিটের একটা ভিডিও। কি পুরো ভিডিও দেখতে চাইছো? আমার কাছে পুরো ভিডিওটাই আছে। তুমি চাইলেই আমি এই ভিডিওটা ভাইরাল করে দিতে পারি। আলভি এবার রিপ্লাই দিল, কে তুই? আর এই ভিডিও কোথায় পেলি? তা জেনে তোমার কাজ নেই, টাকা পাঠাবে কিনা বলো। আমার আবার ধৈর্য কম। টাকা পেয়ে গেলেই যে তুই ভিডিওটা ডিলিট করে দিবি, সেটা বিশ্বাস করব কিভাবে? বিশ্বাস না করলে নাই। এমনিতেও আমি ভিডিওটা ভাইরাল করে দিতেই তো চাই। আলভির মাথা কাজ করছিল না। সে টাকা পাঠাতে রাজি হয়ে যায়, আর পাঠিয়েও দেয়। কিন্তু পরের দিনেই আবার একই জিমেইল থেকে মেইল আসে, আমি আগের ভিডিওটা ডিলিট করে দিয়েছি, কিন্তু তোমার বউয়ের এরকম আরও ভিডিও আছে আমার কাছে। সেগুলো আমি কি করব বুঝতে পারছি না। তুমি চাইলে টাকা দিয়ে সেগুলো ডিলিট করিয়ে ফেলতে পারো। আলভি এবার রেগে গেল, তুই মিথ্যা কথা বলছিস কেন? মিথ্যা কথা? তুই তোর রিফাত বন্ধুকে এতটাই বিশ্বাস করিস? তোর কি মনে হয় সেই রাতে তুই শুধু একাই মজা নিয়েছিলি? আলভি এবার আর সহ্য করতে পারল না। সে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে সরাসরি গিয়ে আলোচনা করল। আলভি মানসিকভাবে ভেঙে পড়েছে। সে অলির সাথেও শেয়ার করতে পারছে না কিছু। তাই সে বাধ্য হয়ে দিহানের সাথে কিছু কিছু বিষয় শেয়ার করে। লোকটা যে কোনো সময়ে নিউজ হিসেবে এসব ভাইরাল করে দিতে পারে। কোন সব ভাইরাল করে দেবে? একটু স্পষ্ট করে বলবি। আলভি চুপ হয়ে গেল। দিহান যত ভালোই বন্ধু হোক না কেন, আলভি তার সাথে নিজের স্ত্রীর ব্যাপারে খোলামেলাভাবে আলোচনা করতে পারবে না। কখনোই পারবে না। এসব ভেবে আলভি বলল, আরে লোকটা অলিকে নিয়ে আজেবাজে বোঝাতে চাইছে। আমাকে বোঝাতে চাইছে যে অলি রিফাতের সাথে মিলে আমাকে ফাঁদে ফেলেছিল, তারপর আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছিল। আর ও বোঝাতে চাইছে যে অলির গর্ভে থাকা বাচ্চাটা আমার নয়। দূর, এসব কি আজেবাজে কথা? ভাবি মেলাবে রিফাতের সাথে হাত? অসম্ভব। তাছাড়া রিফাত ভাবির সাথে খারাপ কিছু করলে ভাবি তোকে জানাতেন না। আরে ভাবি তোকে বিয়ে করতে রাজি হয়েছিল বাচ্চাটা তোর, সেই জন্য। যদি তোর না হতো ভাবি তোকে কখনো বিয়ে করতো না। আমার মনে হচ্ছে এসব আননোন লোকটা বানিয়ে বানিয়েই বলেছে টাকা খাওয়ার জন্য। আলভি হ্যাঁ বোধক মাথা নাড়ল, কিন্তু মনে মনে বলল, অলি বলেছিল কয়েক মিনিট যেতে ও নাকি সেন্সলেস হয়ে গিয়েছিল। তারপর আমি ওর সাথে কি করেছি সেসব সম্পর্কেও ওর ধারণা নেই। ও সেন্সলেস হওয়ার পর সেই রাতে ঠিক কি ঘটেছিল কে জানে। ড্রাগের প্রভাবে আমারও তো কিচ্ছুই মনে নেই। দিহানের সাথে দেখা করে আলভি বাড়িতে ফিরে আসে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে অলি মন খারাপ করে বসে আছে। আলভিও নিশ্চুপ চিত্তে বসে রইল। শুনুন না। অলির ডাকে আলভি ভ্রুকুচকে অলির দিকে তাকায়। 3 মাস পর আমাদের এসএসসি পরীক্ষা। ফর্ম পূরণ করতে হবে। আলভি মাথা নেড়ে সায় জানালো। কবে যেতে হবে বলো, আমি গিয়ে করে আসব। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ওখানে তো আমাকে সাইন করতে হবে। আলভি চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু তুমি এই অবস্থায় কিভাবে যাবে? অলির গালজোড়া রক্তিম বর্ণ ধারণ করল। সে মূলত এটা নিয়েই চিন্তায় আছে। আমি এই অবস্থায় স্কুলে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই না? অলির কথা শুনে আলভির অনুভূতিশূন্য চেহারায় হতাশা ধরা পড়ল। নিম্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি এই অবস্থায় স্কুলে যেতে তুমি সংকোচবোধ করছো। আর এই রকম পরিস্থিতিতে তোমাকে যেন না পড়তে হয়, সেই জন্যই আমি। আলভি দেখল অলি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তাই বাকি কথাটুকু আলভি মনে মনেই বলল, তোমাকে তারা চিহ্ন রোশন করে ফেলতে বলেছিলাম। অলি ভ্রু নাচিয়ে বলল, কি হলো? অর্ধেক কথা বললেন কেন?
দেখো অলি, এই অবস্থায় তুমি কিভাবে জার্নি করবে সেটা ভেবে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে যাবে। আমি তোমার লজ্জার কথা চিন্তা করে প্রশ্নটা করিনি। মা হওয়াটা লজ্জার নয় অলি। অলি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমার লজ্জা করছে কারণ আমি আমার ফ্রেন্ডদেরকে সবসময় বলে বেড়াতাম যে আমি কখনো বিয়ে করব না। আর সেই জন্যই। অলি আর কিছু বলতে পারল না। আলভি তার পরিস্থিতি বুঝতে পেরে উঠে চলে গেল। রাতে অলি ঘুমিয়ে গেলেও আলভি পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছিল ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করার। এরই মাঝে তার ফোনে আবারও ইমেইল এলো। সবসময় কেয়ারলেস হলেও এবার বুকের ভেতর টিপ টিপ করছে। লোকটা আবার কি পাঠিয়েছে ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। আলভি টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে পুরোটা খেয়ে ফেলল। তারপর ধীরে সুস্থে ইমেইলটা ওপেন করতেই স্ক্রিনে ভেসে উঠল, লিঙ্কে ক্লিক করার আগে নিজের জন্য লাইফ সাপোর্ট রেডি করে রাখো, কারণ ভিডিওটা দেখার পর তুই মৃতারা চিহ্ন তত্ত্বযন্ত্রণা ভোগ করতে চলেছিস। আলভির চোখজোড়া ইতোমধ্যেই রক্তিম বর্ণ ধারণ করেছে। তবুও বুকে পাথর চেপে সে লিঙ্কে ক্লিক করতেই এমন কিছু দেখল যা দেখে তার চোখ দুটো ঝলসে গেল। আলভি দ্রুত অলির পাশ থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দরজা লাগিয়ে দিল, তারপর হঠাৎ হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। এই দৃশ্য দেখার আগে আমি অন্ধ কেন হয়ে গেলাম না? আল্লাহ এভাবে আমাকে পাপের শাস্তি না দিলেও তো পারতেন। এর চেয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করা হয়তো সহজ হতো। সেদিন অলি আর আলভি ইন্টিমেট হবার পর রিফাত দরজা খুলে রুমে প্রবেশ করেছিল। তারপর ক্যামেরাটা হাতে নিয়ে অচেতন অলির সামনে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থেকে একটানে কমফোর্টার তুলে অলির উন্মুক্ত শরীরের ভাঁজে বিশ্রীভাবে স্পর্শ করেছিল। আর ঘুমন্ত আলভির দিকে তাকিয়ে বলেছিল, তুই বলেছিলি ওর দিকে কেউ তাকালে তার চোখ তুলে ফেলবি, হাত বাড়ালে হাত কেটে ফেলবি। দেখ আমি দুটোই করেছি, পারলে কিছু করে দেখা দেখি। রিফাতের এই কথার মাঝেই ক্যামেরাটার স্ক্রিন ঝাঁকুনি তুলে অফ হয়ে যায়। এটা দেখে আলভি যা বোঝার বুঝে নিয়েছে। সেদিন রিফাতও হয়তো অলির সাথে খারাপ কিছু করেছিল। আলভি সারাটা রাত ফ্লোরের উপর বসে ছটফট করেছে আর কান্না করেছে। বুঝদার হবার পর থেকে সে কখনো এভাবে অশ্রু বিসর্জন দেয়নি। কাঁদতে কাঁদতে সকাল হয়ে যায়। নামাজের সময় হতেই অভ্যাসগতভাবেই অলির ঘুম ভেঙে যায়। পাশ ফিরে আলভিকে না দেখে ঘাবড়ে গেল। ধীর পায়ে ব্যালকনির দরজা খুলতেই দেখল আলভি অগোছালো ভঙ্গিমায় চেয়ারের উপর বসে আছে। অলিকে দেখে আলভি দ্রুত দাঁড়িয়ে যায়। আপনি এত সকালে এখানে কি করছেন? আলভি নিজের মুখটাকে আড়াল করে বলল, তেমন কিছু না, ফ্রেশ হাওয়া খেতে এসেছিলাম। অলি আরও কিছু বলতে উদ্যত হতেই আলভি অলিকে পাশ কাটিয়ে রুমে ফিরে আসে। অলিও আর ভ্রুক্ষেপ না করে অজু করতে চলে যায়। এদিকে আলভি সেই সময়ে এসে ক্রাইম ডিপার্টমেন্টের হেডকে মেসেজ পাঠায়, আজকের মধ্যে ক্রিমিনালটাকে খুঁজে বের করতে পারলে আমি আপনাদেরকে 3 গুণ বেশি টাকা দেব। আলভির মেসেজ পেয়ে হেড অফিসার আরও তোড়জোড় করে কাজে নেমে পড়লেন। এদিকে আলভির মনেও ভয় জন্মাতে শুরু করলো, ক্রিমিনালটা যদি কোনোভাবে বুঝে যায় যে আলভি আইনি সাহায্য নিয়েছে তাহলেই তো সে ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেবে। তখন সে কিভাবে কি করবে? আজকাল তো মুহূর্তেই এসব নিউজ ভাইরাল হয়ে যায়। তার উপর আলভির বিজন্যাস প্রতিদ্বন্দ্বীদের অত অভাব নেই। তারা এসব ঘুণাক্ষরেও টের পেলে আরও 100 গুণ দ্রুত গতিতে সব ভাইরাল হয়ে যাবে। এসব ভাবনার মাঝেই অলি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগল। আলভি একনজরে তাকিয়ে রইল অলির দিকে। সেই সময়ে আলভির মনের মাঝে বাচ্চাটাকে নিয়ে উদ্ভট চিন্তা চলে আসে। সে কিছুতেই রিফাতের বাচ্চাকে মেনে নিতে পারবে না। তার আগেই জানতে হবে যে বাচ্চাটা আসলে কার। সকাল 9টা নাগাদ আলভি অলিকে নিয়ে স্কুলে আসে, কিন্তু পথিমধ্যে অলি ফোন হাতে নিলেও আলভি ঘাবড়ে যায়। ক্রিমিনালটা নিউজ যেকোনো সময়েই ছড়িয়ে দিতে পারে ভাবনাটা মাথায় আসতেই আলভি অলির থেকে ফোন নিয়ে যায়। এমনকি স্কুলের কারোর সাথে কথা বলতে গেলেও আলভির মনে হচ্ছিল এই বুঝি কেউ অলিকে নিয়ে খারাপ মন্তব্য করে বসবে, মূলত এই জন্যই সে পুরোটা সময় অস্বাভাবিক আচরণ করেছে, যেটা অলির কাছে বিরক্তিকর আর অদ্ভুত লেগেছে। বাচ্চাটাকে নিয়েও আলভির মাঝে প্রেশার বেড়ে যাচ্ছিল। সে সহ্য করতে না পেরেই অলিকে না জানিয়ে এনআইপিপি টেস্ট করার সিদ্ধান্ত নিয়ে নেয়। বিকেল বেলা অলিকে নিয়ে বাড়িতে ফিরতেই আলভি খবর পায় যে ক্রিমিনাল তাকে পুলিশ ধরে ফেলেছে। সে খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায়। গিয়ে দেখে ক্রিমিনালটা আর কেউ নয়, তার এক্স অ্যাসিস্ট্যান্ট লাবিব। সে আরও জানতে পারে এই লাবিব আর রিফাত খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, আর রিফাতের সাথেই হাত মিলিয়ে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিল।
আলভিকে সামনাসামনি দেখে লাবিব হাসতে হাসতেই বলে, আমাকে ধরেই ফেলেছিস তাহলে। শোন, আমি তোকে আরও একটা কথা বলে দিচ্ছি। সেই রাতে তোকে যেই ড্রাগসটা দেওয়া হয়েছিল সেটা আমি নিয়ে গেছিলাম। আলভি খার কাত করে লাবিবের দিকে তাকালো। তো বল, বন্ধুর সাথে নিজের ওয়াইফের ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখে কেমন লেগেছে? নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা উপভোগ করেছিস। আলভি আর সহ্য করতে পারল না। লাবিবকে ধরে নির্মমভাবে মাতারা চিহ্ন রতে লাগল। এক পর্যায়ে আলভি লাবিবের গলা চেপে ধরে লাবিবের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো। শেষের দিকে লাবিব বলে ওঠে, তোর হানিবির মাঝে সত্যিই হানি ছিল ইয়ার। শি ওয়াজ ভেরি টেস্টি। লাবিবের কথাগুলো শুনে আলভির কলিজা শুকিয়ে এলো। চোখ দুটো দিয়ে যেন রক্ত ঝরছে। আলভি লাবিবের গলা ছেড়ে দিয়ে টেবিলের উপর থাকা ছুরিটা হাতে তুলে নিল। তোর কলিজা আর হৃৎপিণ্ড কত্তবর সেটা আমি মেপে দেখব। কথাটা শোনামাত্রই লাবিবের চোখে মুখে প্রথমবারের মতো ভয় আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। ভীত কণ্ঠে বলতে লাগলো, মজা করেছি আমি। এসব সত্যি নয়। আমাকে ছেড়ে দে প্লিজ। আমি কিচ্ছু করিনি। ভিডিওগুলো আমার কাছে ছিল তাই ভয় দেখিয়ে টাকা হাতাতে চেয়েছিলাম, এর থেকে বেশি কিছুই চাইনি। আলভি কর্ণপাত করল না, বিদ্যুতের গতিতে ছুরিটা লাবিবের হৃৎপিণ্ড বরাবর ঢুকিয়ে দিল। একবার নয়, বারবার। প্রতিটি আঘাতে লাবিবের দেহ কেঁপে উঠছে, আর তারা চিহ্নিত ফিনকি দিয়ে ছিটকে পড়ছে আলভির শরীরে। মুহূর্তের মধ্যেই তার সারা শরীর তারা চিহ্নতে ভিজে গেল। এখন তাকে দেখে কোনো স্বাভাবিক মানুষ নয়, বরং এক পাগল সাইকোপ্যাথ মনে হচ্ছে। আলভির হাত থামল না। নিষ্ঠুর মানবের ন্যায় সত্যি সত্যি লাবিবের বুক চিরে ভেতরের হৃৎপিণ্ড আর কলিজা বের করে নিল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ আর গোয়েন্দা টিমের সদস্যরা ভয় কেঁপে উঠল। কেউই কিছু বলার সাহস পাচ্ছে না। তবুও এক অফিসার কাপা গলায় উচ্চারণ করল, আপনি কি করলেন মিস্টার তাসনিম মির্জা? আইনকে এভাবে নিজের হাতে তুলে নিলেন। আলভি মাথা উঁচু করে বিদ্রুপের স্বরে বলল, ফাকল ইওর রেগুলেশনস। আলভি ঠোঁট বাঁকিয়ে আবারও বলল, কি করবেন এবার? আমাকে অ্যারেস্ট করবেন? শুনুন, আমাকে বেশি দিন আটকে রাখতে পারবেন না। তার চেয়ে যদি আমাকে হেল্প করেন, প্রত্যেকেই মোটা অঙ্কের টাকা পাবেন। নিস্তব্ধতা নেমে এলো। চোখাচোখি হলো টিমের সদস্যদের মধ্যে। শেষ পর্যন্ত একে একে সবাই মাথা নেড়ে রাজি হয়ে গেল আলভির প্রস্তাবে। পরের দিন দুপুরবেলা, অলির জন্মদিনের দিন। আলভি নির্লিপ্ততা ভঙ্গিতে লাবিবের ল্যাপটপ থেকে একের পর এক ফাইল ডিলিট করছিল। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল একটা প্রাইভেট ফোল্ডারে। কৌতূহলবশত ফোল্ডারটি ওপেন করতেই ভেসে উঠল দুটো ভিডিও ফাইল। বেশি কিছু না ভেবে আলভি একটা ভিডিওতে ক্লিক করল। চোখের পলকেই উন্মোচিত হলো সেই রাতের আরেকটি অধ্যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে আলভি ড্রাগের প্রভাবে ঘুমিয়ে যাওয়ার কয়েক মিনিট পর পরই লাবিব রুমে প্রবেশ করে। শার্ট খুলতে খুলতে এগিয়ে যায় খাটের দিকে। আলভি এক হাতে অলিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দুজনের শরীরেই কমফোর্টার জড়ানো। লাবিবের ঠোঁটের কোণে ফুটে উঠল বিকৃত হাসি। শালা, তোর এত বড় হেল্প করলাম আর তুই সব মজা একাই নিয়ে নিবি? সেটা তো অন্যায় হবে, তাই না? লাবিবের কথাগুলো শুনে স্ক্রিনের এপাশে থাকা আলভির চোয়াল শক্ত হয়ে এলো। সেই সাথে পুরো শরীরও কাঁপতে লাগলো। স্ক্রিনের ওপাশে এতক্ষণে লাবিব খাটের উপর উঠে গেছে, কিন্তু অলির থেকে আলভিকে আলাদা করার উদ্দেশ্যে ধাক্কা মাতারা চিহ্ন রতেই আলভি চোখ মেলে তাকায়। তার ভয়ানক লাল লাল চোখজোড়া দেখে লাবিব শুষ্ক ঢোক গিলল। তবুও সাহস সঞ্চয় করে অলির শরীর থেকে কমফোর্টারটা সরানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই আলভি নেশার ঘরেই তাকে ধাক্কা মেয়ে তারা চিহ্ন রেবে থেকে ফেলে দিয়ে পুনরায় অলিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ বুজল। লাবিব কোমরে মারাত্মক আঘাত পেয়ে আলভির ধারে কাছেও আর যাওয়ার সাহস পেল না। বহু কষ্টের রুম ত্যাগ করল। স্ক্রিনের এপাশে থাকা আলভির চেহারায় যেন স্বস্তি ফিরে এলো। আলভি এবার অন্য ভিডিওটা প্লে করল, যেটা ছিল রিফাতের সেই ভিডিওটা যেটা লাবিব তাকে পাঠিয়েছিল। আলভি পুনরায় সেটা দেখতে লাগলো। এই ভিডিওটা হয়তো লাবিব বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরের ভিডিও। আর ভিডিওটা মাত্র 3 মিনিটেরই। দ্বিতীয়বার হলেও আলভি এই ভিডিওটা দেখে আবারও প্রবল কষ্ট অনুভব করল। আলভি তখন অন্য দিকে ঘুরে শুয়েছিল। সেই সুযোগেই রিফাত অলিকে স্পর্শ করার সুযোগ পেয়ে যায়। অলির শরীরে করা রিফাতের প্রত্যেকটি অবাঞ্ছিত স্পর্শে আলভির রুহ অবধি কেঁপে উঠছে। তবে এরপর কি হয়েছিল সেটা আলভি জানে না, কারণ ভিডিওটি আগের মতোই একই জায়গাতে এসে অফ হয়ে গেছে। আলভির সহ্যশক্তি শেষ প্রায়।
চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। হঠাৎই হু হু করে কেঁদে উঠল সে। এক হাতে চোখজোড়া মুছে আরেক হাতে ল্যাপটপে থাকা সমস্ত ডেটা একসাথে ডিলিট করে দিল। তারপরও স্বস্তি মিলল না। রাগে, যন্ত্রণায়, ঘৃণায় ল্যাপটপটিকে আছাড় মেরে ভেঙে চুরমার করে ফেলল। তারপর দিশেহারা ভঙ্গিতে হসপিটালের আনকল রুমের ঠান্ডা টাইলসের ওপর শুয়ে পড়ল, টানটান দেহ যেন আর শক্তি সঞ্চয় করতে পারছে না। এখন তার মতো সময় কেটে গেল। এরই মাঝে দিহান কল দিলে আলভি কথার মাঝে বলে ফেলে, বাচ্চাটা আমার না হলে আমি দত্তক দিয়ে দেব। তুই ওর জন্য একটা ভালো ফ্যামিলি খুঁজে রাখিস। এসব কি বলছিস? ভাবিকে তারপর কিভাবে সামলাবি? ও জানবে ওর মৃত বাচ্চা হয়েছে। কিন্তু এসবের পেছনে কে ছিল সেটা জানতে পেরেছিস। হুম, লাবিব ছিল। কুতারা চিহ্ন তত্ত্বাটাকে পুলিশে ধরিয়ে দিয়েছিস। আলভি আচমকা হেসে উঠল, পুলিশ? হাসছিস কেন? আমি ওকে মেয়ে তারা চিহ্ন রে ফেলেছি ব্রো। নিজের হাতেই মেয়ে তারা চিহ্ন রে ফেলেছি। আলভির ঠান্ডা শীতল কণ্ঠ শুনে দিহান ভড়কে গেল। আলভি খুব করে ফেলেছে। তাও আবার শুধুমাত্র ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করার জন্য। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। দিহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আলভি কল কেটে দেয়। কিছুক্ষণ যেতেই রাজীব মেসেজ পাঠায়, ইউএসএ এর ল্যাবে স্যাম্পল পাঠিয়ে দেয়া ডান্সার। আলভি রিপ্লাই দিল, সবকিছু রাশমুডে করবে। পেশেন্টের অলরেডি ৩৭ সপ্তাহ চলছে, তার ডেলিভারির আগেই যেন রিপোর্ট পেয়ে যাই। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। হুম। পেশেন্ট কি আপনার আত্মীয় হয়? না মানে এত টাকা খরচ করে সবচেয়ে ভালো ল্যাবে পাঠাতে বললেন, তার উপর এসব তো আমাদের কাজের মধ্যেও পড়ে না। মাইন্ড ইওর বিজনেস। আর ভবিষ্যতে কখনো এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না। শুধু যেটুকু বলবো সেটুকুই করবে। ওকে স্যার, সরি। আর করব না। ফ্ল্যাশব্যাক অ্যান্ড বর্তমান। কেটে গেছে আরও কয়েকটা দিন। চাঁদের স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে রুমে ঢুকছে না। অলি বিছানার কিনারায় বালিশ ঠেকিয়ে বসে আছে। 15 দিন বয়সের আরিশ মায়ের কোলেই ঘুমোচ্ছে। ছোট্ট বুকটা ধীরে ধীরে উঠছে নামছে, লালচে ঠোঁট দুটো নিঃশ্বাসের সঙ্গে মৃদু কাঁপছে। অলি একদৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে একদম আলভির মতো কেন হয়েছে সেটাই সে বুঝে উঠতে পারে না। পুরো 9 মাস পেটে রাখল সে। এত কষ্ট সহ্য করে জন্ম দিল সে, আর ছেলেটা দেখতে একদম আলভির মতো হলো। কি ভাবছো অলি? নানুর কণ্ঠ শুনে অলি তার দিকে তাকালো। মনে পড়ে গেল 14 দিন আগের কথা। সেদিন নোমানকে ফলো করতে না করলেও নোমান তাকে একা ছাড়তে রাজি হয়নি। এমন সময় অলি অসুস্থ হয়ে পড়ে। নোমান আশ্বস্ত করে বলেছিল অলি সুস্থ হবার পর যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবে, নোমান আর তাকে ফলো করবে না। সেই কথার প্রেক্ষিতেই সেদিন অলি নোমানের সাথে তাদের বাড়িতে এসেছিল। স্বামীর কথা মনে পড়ছে বুঝি? অলি ম্লান হেসে নানুর উদ্দেশ্যে বলল, নতুন করে আর কি বা মনে পড়বে নানু? আমি যে তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। নানু কাঁথা সেলাই করা বাদ দিয়ে অলির কাঁধে হাত রেখে বললেন, কেন নিজেকে কষ্ট দিচ্ছ? ফিরে যাও না স্বামীর কাছে। অলি আরিশের মসৃণ গালে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কোনো দিক দিয়েই তার যোগ্য নই নানু। আমি আর ফিরব না তার কাছে। আমাদের মিলন এই জন্মে অসম্ভব। সে আসমান, আমি জমিন। আমাদের মিলন মানেই ধ্বংসযোগ্য। অলির কথা শেষ হতেই কেউ একজন দরজায় কড়া নাড়ল। অলি তড়িঘড়ি করে ওড়নাটা মাথায় টেনে উচ্চারণ করল, আসুন। নোমান দরজা ঠেলে ভেতরে ঢুকল। অলি লক্ষ্য করল নোমানের এক হাত পেছনে লুকানো। অলি পুরোপুরি বোঝার জন্য একটু ঝুঁকে তাকাতেই নানু বললেন, কি এনেছো নানু ভাই? নোমান একগাল হেসে হাতে ধরা দুটো গোলাপ সামনে আনল। গোলাপ দুটো দেখে অজান্তেই অলির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। প্রেগন্যান্ট থাকাকালীন গোলাপের রিয়েকশনের কথা মনে পড়তেই অলি কিছুটা দমে গেল। পর মুহূর্তেই মনে পড়ল আলভি বলেছিল প্রেগন্যান্ট অবস্থায় শরীর একটু বেশিই নাজুক থাকে, বাচ্চা হয়ে গেলে অলি আবারও নর্মাল হয়ে যাবে। তার ভাবনার মাঝেই নোমান একটা ফুল নানুর দিকে এগিয়ে দিল। নানু হাসি মুখে ফুলটা নিলেন। কি ব্যাপার নানু ভাই, খুশি খুশি দেখাচ্ছে। নোমান আরেকটা ফুল অলির দিকে এগিয়ে দিতেই অলি সযত্নে ফুলটা হাতে নিয়ে মাথা নত করে বলল, ধন্যবাদ ভায়া। নোমান এবার নানুর পাশে বসে পড়ল। আমার চাকরি হয়ে গেছে নানু। সেই খুশিতেই এনেছি। অলি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সত্যি? আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন? কংগ্রাচুলেশন ভায়া। অলি থেমে গেল, হঠাৎ বলে উঠল, জানেন, আমারও স্বপ্ন ছিল ল নিয়ে পড়াশোনা করে একজন অ্যাডভোকেট হওয়ার।
নোমানের হাসি আরো বিস্তর হলো। তুমি নিশ্চয়ই পারবে। আমি হেল্প করব। কথাটা শুনে অলির মুখ চুপসে গেল। আমি কিভাবে পারব? এসএসসি পরীক্ষাটাই হয়তো দিতে পারবো না। নোমান ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই অলি ফের বলে ওঠে, পরীক্ষা দিতে গেলেই তো আলোর বাবা আমার খোঁজ পেয়ে যাবে। আমি নিশ্চিত সে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকবে। আমাকে খুঁজতে হলেও চলে যেতে পারে। আমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সবকিছুই তো ফর্ম ফিল আপের দিন জেনে গিয়েছিল। নোমান কিছু একটা ভেবে বলল, তুমি মন দিয়ে পড়াশোনা করে প্রস্তুতি নেও। আমি যেকোনো উপায়ে তোমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাব। অলি কিছু বলতে যাবে তার আগেই কোলে থাকা আরিশ ক্ষীণ সুরে ই ই শব্দ করল। বাচ্চাটার ঘুম ভেঙে গেছে। হাত পা নেড়ে হাই তুলছে। অলি এক হাতে তাকে সামলে নেয়, অন্য হাতে ধরা গোলাপটা সামান্য উঁচু করে রাখা। সে খেয়ালি করে না যে আরিশের ছোট্ট আঙুল ফুলের দিকে এগিয়ে গেছে। মুহূর্তেই আরিশ খামচে ধরে পাতলা একটা পাপড়ি টেনে কৌতূহলভরা ভঙ্গিতে মুখে ঢুকাতে উদ্যত হল। আরে, অলি বিষয়টা বুঝে ওঠার আগেই পাপড়িটা ছুঁড়ে যায় আরিশের ঠোঁটের কোণ। কয়েক মুহূর্তের মধ্যেই আরিশের ঠোঁটের চারপাশে হালকা লালচে দাগ দেখা দেয়, গালের গায়ে ছোট ছোট দানার মতো ফুসকড়ি ফুটে ওঠে। নাক কুচকিয়ে টানা কয়েকটা হাঁচি দিয়ে আরিশ জোরেসোরে কেঁদে উঠল। অলি তড়িৎ গতিতে ফুলের পাপড়িটা সরিয়ে ফেলে। এরই মাঝে তার হাতে থাকা ফুলটাও নিচে পড়ে যায়। সে ভীষণ ঘাবড়ে গেছে। ছেলের কান্না দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। দ্রুত পা ওয়াশরুমে গিয়ে ওড়নার একপাশ ভিজিয়ে আরিশের মুখ মুছে দিতে লাগল। নোমান তো হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। নানু উঠে গেলেন অলির পিছু পিছু। অলি আরিশকে থামানোর চেষ্টা করছে কিন্তু আরিশের কান্না ক্রমেই তীব্র হল। ছোট্ট বুক ওঠানামা করছে দ্রুত। অলি দিশেহারা হয়ে পড়ল। ছেলের মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করল ঠোঁট দুটো মারাত্মকভাবে ফুলে গেছে, গালের কাছে গোলাপি র্যাশ ছড়িয়ে পড়েছে। অলি এবার ডুকরে কেঁদে উঠল। কি হলো তার ছেলেটার? ভাইয়া, ডাক্তারের কাছে চলুন। অলি ছেলেকে নানুর কোলে দিয়ে কাঁদতে কাঁদতেই গায়ে বরকা জড়িয়ে নিল। ওড়নাটা কোনোভাবে মাথায় প্যাঁচিয়ে ছেলেকে কোলে নিয়ে কোনো দিকে তাকালো না আর একছুটের রুম থেকে বেরিয়ে গেল। নোমান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে অলির পিছু পিছু ছুটে গেল। রাতের অন্ধকারে ল্যাম্পপোস্টের লাল নীল বাতিগুলো ম্লান আলো ফেলছে, কিন্তু কোনো কিছুই অলির দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। ছেলের চিন্তায় অস্থির সে। চেম্বারের সাদা আলোয় আরিশকে সাবধানে ধরে বসে আছে অলি। চোখ দুটো ভিজে আছে কান্নায়, বুকের ভেতর ধুকধুক করছে উৎকণ্ঠায়। নোমান পাশেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে চিন্তার ছাপ। ডাক্তার আরিশকে কোলে নিয়ে নরম হাতে ঠোঁট, গাল আর নাক পরীক্ষা করলেন। তারপর স্টেথোস্কোপ আলতো করে বুকের উপর রাখলেন। কিছুক্ষণ পর তিনি মাথা তুলে শান্ত গলায় বললেন, ওর অ্যালার্জি হয়েছে। এগুলো সেই অ্যালার্জিরই প্রভাব। অলি বিস্মিত চোখে তাকালো। চোখজোড়ায় পানি চিকচিক করছে। অ্যালার্জি? ওর বাবার মতো ওর ও গোলাপে অ্যালার্জি? ডাক্তার অলির কথা শুনে বললেন, ওর বাবার রোজ ফ্লাওয়ারে অ্যালার্জি আছে। অলির মনে পড়ল আলভির কথা। গোলাপ ফুলের সংস্পর্শে এলেই তো আলভির চোখ লাল হয়ে যেত, চুলকাত, হাঁচি থামত না, চোখ মুখ ফুলে মুখের আকৃতি পরিবর্তন হয়ে যেত। অলি আনমনে হ্যাঁ বোধক মাথা নাড়ল। ডাক্তার আরিশকে অলির দিকে এগিয়ে দিলেন, তারপর প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, বাবার যদি রোজ ফ্লাওয়ারে অ্যালার্জি থাকে, তাহলে সন্তানেরও একই জিনিসে অ্যালার্জি হওয়াটা অস্বাভাবিক নয়। এটা জেনেটিক প্রবণতা থেকেও হতে পারে। অলির বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে কাপা গলায় জিজ্ঞেস করল, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? ডাক্তার মৃদু হাসলেন, চিন্তার কিছু নেই। আমি স্যালাইন ড্রপ লিখে দিয়েছি, প্রয়োজনে ব্যবহার করবেন। বুকের দুধ নিয়মমতো খাওয়াতে থাকুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, রোজ ফ্লাওয়ার বা এ ধরনের অ্যালার্জি সৃষ্টিকারী জিনিসগুলো ওর থেকে দূরে রাখবেন। তাহলে আর সমস্যা হবে না। নোমান একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, থ্যাংক ইউ ডাক্তার। তারপর প্রেসক্রিপশন হাতে তুলে অলিকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলো। আরিশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, চোখের কোণে এখনো পানি জমে আছে। সরি ফ্লাওয়ার কুইন, আমার জন্যই আরিশের এই অবস্থা হলো। নোমানের কথা শুনে অলি তার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনার কোনো দোষ নেই ভাইয়া। আমরা কেউই এই বিষয়ে অবগত ছিলাম না। নোমান নিশ্চুপ হয়ে গেল। অলি আরিশের দিকে তাকিয়ে আনমনেই বলল, ভাইয়া আপনার মুখ থেকে মিসেস অলি ডাক্তার শুনতাই আমার বেশি ভালো লাগে। নোমান থমকে গেল। ভুলবশতি ফ্লাওয়ার কুইন বলে ফেলেছে। মুহূর্তেই মুখে হাসি টেনে বলল, ওকে মিসেস অলি,
আলভি রুমে বসে বসে ড্রিঙ্কস করছিল। জীবনটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। নিজেকে শেষ করে দিতে পারলে যেন এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেত, কিন্তু সেটারও অবকাশ নেই। সামনেই পড়ে আছে এনআইপিপি টেস্টের রিপোর্ট। এতদিন দেখার প্রয়োজন মনে না করলেও আজকে দেখেই নিল। অবশ্য আরিশকে দেখেই সে শিওর হয়ে গিয়েছিল যে আরিশ তারই ছেলে। আর এই রিপোর্টও স্পষ্ট লেখা আছে আলভি আরিশের জন্মদাতা পিতা। যেটা দেখে আলভি নিজেকে ধন্য বলে মনে করছে, একই সাথে সন্দেহ করার জন্য নিজেকেই দোষারোপ করছে। আলভি এবার অলির ফোনটা হাতে তুলে নেয়। এই ফোনে এমন কিছু আছে যেটা তাকে বরাবরই দ্বিধায় ফেলে দেয়। আলভি এই কয়েকদিনেও অলির নোটপ্যাডে লিখে যাওয়া কথাগুলোর মানে পুরোপুরিভাবে বুঝে উঠতে পারছে। হ্যাঁ, অলি যাওয়ার আগে নিজের ফোনের নোটপ্যাডে লিখে রেখে গেছে। ফোনটা আনলক করতেই আবারও চোখের সামনে অলির লেখাগুলো ভেসে উঠল। আমি নিজেকে আর আলোকে বাঁচিয়ে রাখতে আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। কখনো ভাবিওনি আপনি আমাকে এমন পরিস্থিতিতে ফেলবেন। বলেছিলাম যেদিন আমার চরিত্রের দিকে আঙুল তুলবেন সেদিনই আমাদের শেষ দেখা হবে। কথাটা একটুও গায়ে মাখেননি তাই না? আপনি বরং আপনার ফুফাতো বোনকেই বিয়ে করে নিয়েন। আমি তো এটাই বুঝতে পারছি না যে ইয়াদ ভাইয়ের সাথে আমার কিসের শত্রুতা। তার সাথে তো আজ পর্যন্ত ভালো করে কোথাও বলিনি। সেও আমাকে মেয়ে তারা চিহ্ন রেফেলতে চায় রূপসার জন্য। আমাকে মেয়ে তারা চিহ্ন রেফেলে আমার ছেলেকে রূপসার হাতে তুলে দেবে, আর সেটা আমি মেনে নেব। তার উপর আলো যে আপনার সন্তান সেটাও আমাকে প্রমাণ দিতে হবে, নইলে আপনি বিশ্বাস করবেন না। এত এত অনিশ্চয়তা, এত অবিশ্বাসের মাঝে আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আমার দুচোখ যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব। শুধু নিশ্চিত থাকুন, আমার দুচোখ আর আপনার দিকে যাবে না। আলভি লেখাগুলো অজস্রবার দেখেছে, তবুও কোনোটার সাথেই কোনোটা মেলাতে পারছে না। এরই মাঝে তার দরজায় টোকা পড়ে। আলভি ফোনটা সাইডে সরিয়ে রেখে উঠে দাঁড়ায়। টলতে টলতে এগিয়ে যায় দরজাটার দিকে। দরজা খুলে দিতেই শাহনাজ বেগম অস্থির কণ্ঠে বললেন, বাবা, তোর কাকিমার অবস্থা খুবই খারাপ, একটু গিয়ে দেখো না। আলভি মায়ের কথা শুনে নুরনাহারের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরতেই শাহনাজ বেগম হতভম্ব হয়ে গেলেন। তুই ওদিকে কোথায় যাচ্ছিস? আলভি এক হাতে মাথা চেপে ধরল। কোথায় আবার, কাকিমাকে দেখতে যাচ্ছি। শাহনাজ বেগম বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন আলভির দিকে। উল্টো দিকে যাচ্ছিস? তোর কাকিমার রুম এই দিকে। আলভি একটা ডোক গিলে ঘুরে গিয়ে সোজা দিকে হাঁটা ধরতেই শাহনাজ বেগম থামিয়ে দিয়ে বললেন, তোর অবস্থা দেখে মনে হচ্ছে তোর নিজেরই চিকিৎসা প্রয়োজন। আলভি আনমনে হ্যাঁ বোধক মাথা নাড়ল। শাহনাজ বেগম এবার রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ রে, ইয়াদকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই এই পরিস্থিতিতেও এসব ছাইপাশ গিলছিস। নিজের বউ বাচ্চাকে খোঁজারও চেষ্টা করছিস না। কি চাইছিসটা কি তুই? কাম অন মা, যারা নিজে থেকেই পালিয়ে গেছে তাদেরকে কোথায় খুঁজবো বলো? বৌমা নাহ ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু ইয়াদ কোথায়? নিখোঁজ হয়ে গেল ছেলেটা। কি যে হচ্ছে এই সংসারে! আসলে ভাবনার বিষয় মা। আলভির চোখজোড়া লাল হয়ে গেছে, ঠোঁটের কোণে লেগে থাকা অদ্ভুত হাসিটা দেখে শাহনাজ বেগমের শরীর হিম হয়ে এলো। সে আঁচলে মুখ ডেকে স্থান ত্যাগ করলেন। আলভির রুমে ফিরে একজন ব্যাংক কর্মকর্তাকে কল করল। সে আর আলভি স্কুল ফ্রেন্ড ছিল। প্রয়োজন সাপেক্ষে কিছুদিন আগেই আলভি তার শরণাপন্ন হয়েছে। ও কি আজও টাকা তোলেনি? ফোনের ওপাশ থেকে বলল, না ভাবি শুধু একবারই ঢাকা রেল স্টেশনের সাইডে থাকা এটিএম বুথ থেকে 20,000 টাকা তুলেছেন। তারপর থেকে এখন পর্যন্ত সে আর 1 টাকাও তোলেনি। আলভির এবার ভয় হতে লাগলো। অলি আর ছেলে ঠিকঠাক আছে তো? আলভি আর ভাবতে পারছে না। সে কল কেটে দিয়ে গোয়েন্দা টিমের লিডারকে কল দিল। আপনারা এখনো ওদের খুঁজে পেলেন না? ঢাকা রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে কনফার্ম করা গেছে সে সিলেটগামী ট্রেনেই চড়েছিল সেদিন। আমাদের ধারণা সে বর্তমানে সিলেটেই আছে, কিন্তু এক্সাক্ট লোকেশন পেতে আমাদের টাইম লাগবে ভাই। আর কত টাইম লাগাবেন? গত 3 দিন ধরে এই একটা কথাই বলে যাচ্ছেন। এখন তো মনে হচ্ছে আমাকে নিজে গিয়ে ওকে খুঁজে বের করতে হবে। ভাই, আমরা চেষ্টা করছি তো। আলভি ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে শান্ত কণ্ঠে বলল, টাকাগুলো পেতে চাইলে মন দিয়ে খুঁজুন ওকে। যত দেরি করবেন টাকার পরিমাণ ততই কমবে। কথাটা বলেই আলভি কল কেটে দিল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল আলমারির দিকে, যেখানে বাচ্চার আর অলির কাপড়গুলো পুনরায় ভাঁজ করে রেখে দিয়েছিল সে। আলমারি খুলে একটা ওড়না বের করে সেটায় মুখ বুজালো আলভি।
বড় একটা শ্বাস টেনে অরুণায় থাকা সবটুকু ঘ্রাণ শুষে নেয়ার চেষ্টা করল। ইউ আর নট জাস্ট অ্যাডিকটিভ, ইউ আর দ্য ভেলমো ইন মাই ব্লাড। লাভিং ইউ ফিল লাইক টেকিং পয়জন, sip after sip, knowing it, so killing me. You are a curse that was the mask of pleasure, the ruin I can not stop wanting. Maybe you are not love. Maybe you are just the slowest, sweetest way I chosen to die. অর্থ, তুমি শুধু আসক্তি নও, তুমি আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা বিষ। তোমাকে ভালোবাসা মানে বিষপান করা, জেনেও যে প্রতিটি চুমুক আমাকে নিঃশেষ করে দিচ্ছে। তুমি এক অভিশাপ, যা সুখের মুখোশ পরে আমাকে ধ্বংসের দিকে ধাবিত করে। হয়তো তুমি ভালোবাসা নও, তুমি কেবল আমার বেছে নেওয়ার সবচেয়ে ধীর, অথচ সবচেয়ে মধুর মৃতারা চিহ্ন তত্ত্ব। আলভি অরুণার মাঝে অলিকে খোঁজার চেষ্টায় ব্যস্ত। তখনই তার কিছু একটা মনে পড়ে। সে ওড়নাটা নিয়েই দ্রুত পায়ে রুম ত্যাগ করে। আসার সময় সে নুরনাহারের আহাজারি শুনতে পেলেও একটুও ভ্রুক্ষেপ করল না। যার ছেলে 3 দিন যাবৎ নিখোঁজ, তার আহাজারি করা ছাড়া আর কি বা করার আছে। পুলিশের লোকেরাও তো কম খোঁজাখুঁজি করছে না, কিন্তু কোনো সুরাহা মিলছে না। আমাকে ছেড়ে দেও ভাইয়া, প্লিজ, আমি কিচ্ছু করনি। আর করবই বা কেন? ভাবির হয়তো কোথাও ভুল হয়েছে। আমি তো তার ক্ষতি করার কথা কল্পনাও করতে পারি না। আলভি ইয়াদের সামনে বসে ওড়নাটা হাতে পেঁচাচ্ছে আর ইয়াদের কথা মন দিয়ে শুনছে। গত 3 দিন ধরে ইয়াদের এই একই কথা শুনতে শুনতে তার বিরক্তি তিক্ততায় রূপ নিয়েছে। তুই রূপকে ভালোবাসিস? আচমকা এহেন প্রশ্নে ইয়াদ স্তব্ধ হয়ে গেল। ইয়াদ ভেবেই উঠতে পারছে না যে কিভাবে আলভি এই কয়েকদিনে এত কিছু জেনে গেছে। ভাইয়া, তুমি এসব কি বলছো? ওর মতো একটা তারছেড়া মেয়েকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? তুই নিজেও তো তারছেড়া, ভালোবাসতেই পারিস। ভাইয়া, মাথা ঠান্ডা করো। ওকে ভালোবাসলেই বা আমি তোমার ক্ষতি করার চেষ্টা করব কেন? তুমি তো আমার বড় ভাই। প্লিজ, আমার হাত পা খুলে দেও। তুই জানিস আমি একটা মার্ডার করেছি। আলভির কণ্ঠ যেন সদ্য বরফ গলা পানি। কানে পৌঁছাতেই সর্বাঙ্গ কেঁপে উঠল। ইয়াদ একটু ঘাবড়ে গেলেও মাথা নিচু করে বসে রইল। শুধু মেতারা চিহ্ন রে ফেলেই তৃপ্তি পায়নি, শরীর কেটে কেটে বিশ্লেষণ করেছি। এই বিশ্লেষণকে পোস্টমর্টেমও বলতে পারিস। এমনকি রিফাতের লাশটাকেও তুলে এনে পোস্টমর্টেম করেছি। পৃথিবীর বুক থেকে ওদের শেষ অস্তিত্বটুকুও মুছে ফেলেছি। রিফাত ভেবেছিল অ্যাক্সিডেন্টে মরে গিয়ে বেঁচে যাবে। হাহ, আমি ওকে মৃতারা চিহ্ন তত্ত্বর পরেও হাজারবার তারা চিহ্ন রেছি। ও যেই হাত আর চোখ দিয়ে দুঃসাহস দেখিয়েছিল, সেগুলাকে আমি গভীরভাবে বিশ্লেষণ করেছি। আমার বউজান লিখে রেখে গেছে তোর জন্য, সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার বউজান ভেবেছে তুই আমার ভাই বলে আমি তোকে ছেড়ে দেব। কিন্তু সে জানে না, তার স্বামীজান তার জন্য এরকম হাজারটার সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত। ইয়াদ মূর্তির মতো বসে রইল। আলভি এবার উঠে গিয়ে তার সামনে দাঁড়ায়। রূপ, অলিকে ফেলে দিয়েছিল জানিস সেটা? ইয়াদ হকচকিয়ে যাওয়ার ভান করে বলল, কি বলছো এসব? অবাক হচ্ছিস কেন? বিশ্বাস হচ্ছে না? ইয়াদ চুপ হয়ে গেল। আলভি আবারও বলতে লাগল, আমার মনে হচ্ছে সেই জন্য রূপকে পর্যাপ্ত শাস্তি দেওয়া হয়নি। ভাবছি ওর পোস্টমর্টেমটা অন্য একজন ডক্টরকে দিয়ে করাবো। আর যাই হোক, আমি তো আর মেয়েদের পোস্টমর্টেম করতে পারবো না। আচ্ছা, তোর পরিচিত কোনো ডক্টর আছে? মেল ডক্টর হলেও প্রবলেম নেই। আমার শুধু একটা নিখুঁত পোস্টমর্টেমের রিপোর্ট প্রয়োজন। আমি জানতে চাই, ওর চোখের পাওয়ার কত ছিল, কলিজা আর হৃৎপিণ্ডের সাইজ কতটুকু, মস্তিষ্কে কি এমন প্রবলেম ছিল যার জন্য আমার সাথে লাগতে আসার স্পর্ধা করল। ভায়া, হুম বল। ইয়াদের কণ্ঠ কেঁপে উঠল। ভায়া, রূপকে কিছু করো না। ও তোমাকে ভালোবাসে। ওর কোনো দোষ নেই। আলভির চাহনি আরো গাঢ় হয়ে উঠল। তাই নাকি? তাহলে কার দোষ? ইয়াদ দীর্ঘক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে রইল। শেষমেশ কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করল, আমার।